আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি ঈদ স্পেশাল 4টি মজার রেসিপি শেয়ার করব। অবিশ্বাস্য স্বাদের এই রেসিপিগুলো আপনারা সামনে ঈদে খুব সহজে তৈরি করে নিতে পারেন। প্রতিটা রেসিপি খেলেই দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজার। অতিথি আপ্যায়নে বা ফ্যামিলির জন্য এভাবে আপনারা ঈদ স্পেশাল রেসিপিগুলোকে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ডেজার্ট রেসিপি, অথেন্টিক উপায়ে পারফেক্ট বিফ কালাবুনার রেসিপি, ক্ষীর পুলি পিঠার রেসিপি, তাও আবার চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি ছাড়াই তৈরি করে দেখাবো। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমি কাচ্চি বিরিয়ানির একেবারে সহজ রেসিপি শেয়ার করব। সবগুলো রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নতুন এই ডেজার্টটিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ কাঠবাদাম নিয়েছি। তো এখানে আমি বাদামগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করার কারণে ডেজার্টটি অনেক বেশি ক্রিমি হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এবার আমি এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এভাবে আমি মিশ্রণটাকে তৈরি করে নিব। পরবর্তীতে আমি ডেজার্টটি তৈরি করার সময় এটি ব্যবহার করব। এবার এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো দেশি সেমাই। তো এখানে সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থাতে আমি এরকম ছোট ছোট করে ভেঙে টুকরো করে নিয়েছি। তো এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ সেমাই আছে। এবার এগুলোকে সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হয় সেমাইগুলো পুড়ে যেতে পারে। তো অবশ্যই কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নেবেন। হালকা বাদামি কালার আসা পর্যন্ত সেমাইগুলোকে আমি ভেজে নিব। তো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এভাবে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। ঈদ স্পেশাল এবং বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এরপর যে এখানে অ্যাড করলাম 1 চিমটি পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। তো এখানে আমি চিনি আর লবণটাকে সেমাইগুলোকে ভেজে নেওয়ার পরই অ্যাড করেছি। চিনিটাকে এখানে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দুধটাকে দিয়ে দিব। এমনভাবে দুধটাকে দিতে হবে যেন সেমাইগুলো সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে এখানে সেমাইগুলো ঝরঝরে থাকে। তো এখানে আমি 2 কাপ সেমাইয়ের জন্য 300 ml পরিমাণ দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি একেবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিব। তো এখানে আমি মিশিয়ে নেওয়ার পর এবার বাকি দুধটাকে এখানে অ্যাড করব। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দুধটাকে খুব বেশি পরিমাণে অ্যাড করবেন না। এমনভাবে অ্যাড করতে হবে যেন এখানে সেমাইগুলো সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে এখানে দুধটাও শুকিয়ে যায়। তো এখানে আমি দুধটাকে 2 বারে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আবারও আমি মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে নিতে দেখবেন এখানে দুধটা শুকিয়ে যাবে আর এখানে সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আমি একেবারে সহজভাবে ঘরোয়া কিছু উপকরণে শেয়ার করেছি। আপনারা খুব সহজে সামনে ঈদে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এই সময় কিন্তু খুব বেশি সময় ধরে এগুলোকে আপনারা নাড়াচাড়া করা বন্ধ রাখবেন না, এতে করে কিন্তু সেমাইগুলো এখানে দলা বেঁধে যেতে পারে। তো এভাবে নেড়ে ছেড়ে আপনারা এখানে সেমাইগুলোকে ঝরঝরে করে তৈরি করে নেবেন। সেমাইয়ের এই নতুন ডেজার্টটি বিশ্বাস করেন, কাস্টার্ড সেমাই বলেন বা নওয়াবি সেমাই বলেন অথবা সেমাইয়ের যে কোনো ডেজার্টের রেসিপিকেই কিন্তু হার মানাবে। এতটা মজার হবে যে আপনারা একবার হলো রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি সেমাইটাকে রান্না করে নিয়েছি। এবারে সেমাইগুলোকে তুলে নিব। তো এখানে আমি সবগুলো সেমাইকে একটা বাটিতে তুলে রাখছি। এবার সেম ফ্রাই প্যানটাকে এখানে দিয়ে দিব আমি 800 ml এর মতো লিকুইড দুধ। তো এখানে আমি 2 কাপ পরিমাণ সেমাইয়ের জন্য 800 ml এর মতো দুধ ব্যবহার করছি। এবারে দুধটাকে আমি জাল করে নিব।
চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব। এই পর্যায়ে এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়াটা অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কয়েকটি আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো কিছুক্ষণ পর এভাবে নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। তো এখানে অপেক্ষা করছি দুধে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন খুব ভালোভাবে বলকটা চলে আসবে তখন এখানে আমি অ্যাড করব আধা কাপ পরিমাণ চিনি। এবার আমি এখানে দিয়ে দিব কাঠবাদাম আর এখানে যে কাস্টার্ড পাউডার আর পানিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখেছি সেই মিশ্রণটাকে দিয়ে দিব। তো এখানে যেহেতু আমি কাস্টার্ড পাউডারটাকে ব্যবহার করেছি এতক্ষণে এখানে কাস্টার্ড পাউডারটা নিচে জমে গিয়েছে। তো এখানে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার আগে একবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো এখানে সম্পূর্ণ কাস্টার্ড আর এখানে কাঠবাদামের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হয় দেখা যাবে এখানে কাস্টার্ড পাউডারটা নিচে জমে যাবে। বিশ্বাস করুন এই ডেজার্টটিকে যখন আমি বাসায় তৈরি করে নিয়েছি বানানো মাত্রই শেষ হয়ে গিয়েছে। সবাই এত বেশি পছন্দ করেছে যে আপনারা যদি একবার রেসিপিটি তৈরি করে দেখেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটির আসলে কতটা স্বাদ হয় খেতে। আর এইভাবে আপনার রেসিপিটি যাকে বানিয়ে খাওয়ান না কেন দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। তো এখানে আমি দুধটাকে জাল করে এরকম ঘন একটা ক্রিম বানিয়ে নিয়েছি। এভাবে ক্রিমটা বানানোর কারণেও কিন্তু ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা যখন এখানে রেসিপিটি তৈরি করার জন্য এই ঘন ক্রিমটাকে তৈরি করে নেবেন, আমি যে উপকরণ যতটা পরিমাণে দিয়েছি সেভাবে আপনারা উপকরণগুলোকে দিয়ে আপনারা এখানে এই ক্রিমটাকে তৈরি করে নেবেন। এখানে কাস্টার্ড ক্রিমটাকে ঠান্ডা করে নিতে নিতেই এখানে আমি আমের পিউরি তৈরি করে নিব। তার জন্য এখানে এরকম বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। এবার এই পাকা আমের খোসাটাকে ছাড়িয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পিউরিটাকে এখানে তৈরি করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে মিষ্টি আম ব্যবহার করবেন, এতে করেও কিন্তু ডেজার্টটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি ক্রিমটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কাস্টার্ড ক্রিমটা ঠান্ডা হতে হতেই কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি ফাইনালি ডেজার্টটিকে তৈরি করে নিব। তার জন্য এখানে আমি এরকম একটা সার্ভিং ডিশ নিয়েছি। এবার যে সেমাইটাকে এখানে ভেজে রেখেছি তার থেকে কিছুটা সেমাই এখানে আমি সরাসরি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটিতে এখানে ডেজার্টটিকে তৈরি করে নিতে পারেন। তো এভাবে যদি আপনারা ডেজার্টটি এভাবে সার্ভিং ডিশে সাজিয়ে নেন এতে করে ডেজার্টটি কিন্তু দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো এখানে আমি কিছুটা সেমাই এভাবে ছড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সেমাইটাকে কম বা বেশি করে দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিব যে ক্রিমটাকে আমি রেডি করে রেখেছি সেই কাস্টার্ড ক্রিমের এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব। এবার কাস্টার্ড ক্রিমটাকে এখানে আমি সেমাইয়ের উপরে এভাবে ছড়িয়ে নিব। তো এখানে আমি বাটিটার চারপাশে সুন্দর করে এখানে কাস্টার্ড ক্রিমটাকে এভাবে ছড়িয়ে নিব যেন সবগুলো সেমাইয়ের উপরে কাস্টার্ড ক্রিমটা খুব সুন্দর মতো লেগে যায়। এরপর এখানে আমি অ্যাড করছি পাকা আমের পিউরি। তো এখানে ফ্রেশ পাকা আমের পিউরিটাকে ব্যবহার করার কারণেও কিন্তু এই ডেজার্টটির স্বাদ অনেক বেশি ভালো এসেছে। নবাবী সেমাই বা কাস্টার্ড সেমাই তো আপনারা বানিয়ে অনেকবার খেয়েছেন। পাকা আমের কাস্টার্ড এই সেমাইয়ের রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখুন। একেবারে নতুন এই রেসিপিটি দেখবেন যাকেই খাওয়ান না কেন সেই আপনার কাছে প্রশংসা করবে আর এখানে রেসিপিটি বারবার খেতে চাইবে। তো এখানে কিছু আমের পিউরি দিয়ে বাবা আমি উপর থেকে ছড়িয়ে নিয়েছি। এবার আবারও উপর থেকে আমি বাকি যে সেমাইগুলো রয়ে গিয়েছে সেই সেমাইগুলোকে দিয়ে দিব। তবে 1 টেবিল চামচের মতো আমি সেমাই রেখে দিব যেন সব শেষে সেমাইয়ের উপরে এখানে সেমাইটাকে দিয়ে সাজিয়ে নিতে পারি। তো এখানে বাকি সেমাইগুলোকে আমি একইভাবে এভাবে আমি চারপাশে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দিব যেন এখানে সেমাইয়ের লেয়ারটা সমান হয়। তো এখানে প্রতিটা লেয়ার আপনারা যখন দিবেন তখন সমান করে এভাবে দিয়ে দিবেন, এতে করে ডেজার্টটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো এখানে আমি হাত দিয়ে সেমাইগুলোকে সব সাইডে দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে যে বাকি কাস্টার্ড ক্রিমটা রয়ে গিয়েছে সেই ক্রিমটাকে এখানে আমি দিয়ে দিব। তো এখানে সম্পূর্ণ ক্রিমটাকে এবার আমি দিয়ে দিব। তো এখানে লেয়ারগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সাজিয়ে নেবেন, এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছে।
এখানে আমি কাস্টার্ড ক্রিমটাকে 2 লেয়ারে দিয়েছি আর এখানে সেমাইটাকে এখানে আমি 2 লেয়ারে দিয়ে দিয়েছি। এবার আমি ক্রিমটাকে উপর থেকে ছড়িয়ে নিব। সেমভাবে এখানে চারপাশে এখানে খুব ভালোভাবে এখানে আমি ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি, যেন সব সাইডে সেমাইয়ের মধ্যে এখানে ক্রিমটা খুব ভালোভাবে লেগে যায়। কাস্টার্ড ক্রিমটাকে এভাবে দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব বাকি আমের পিউরিটা। তো এখানে আমের পিউরিটাকে এখানে আমি উপর থেকে এভাবে সাজিয়ে নিব। আপনারা চাইলে সরাসরি পাকা আমের এই পিউরিটাকে উপর থেকে দিয়ে ছড়িয়ে নিতে পারেন, অথবা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নিতে পারেন। এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। আমি উপর থেকে এভাবে এটিকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নেবেন। তো এখানে আমের পিউরিটাকে আমি 3টা লাইনে এভাবে দিয়ে দিব। এবার উপর থেকে আমি কিছু পিস্তাচিও বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি ভাজা যে 1 টেবিল চামচের মতো সেমাই রেখে দিয়েছি, সেই সেমাইটাকে এখানে উপর থেকে আমি ছড়িয়ে নিব। এতে করে ডেজার্টটি কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি আমার পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটিকে সাজিয়ে নেবেন। আবার চাইলে আপনারা টপিংয়ে আপনাদের পছন্দ মতো অন্য কোনো কিছু এখানে যেমন বাদাম বা চেরি ব্যবহার করতে পারেন। এবারে ডেজার্টটিকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। ডেজার্টটিকে 1 ঘন্টা ফ্রিজে রাখার পর ডেজার্টটিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে ভিডিওতে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে ডেজার্টটি কতটা স্বাদের হয়েছে। অবিশ্বাস্য স্বাদের এই ডেজার্টটিকে আপনারা একবার হলো আসছে ঈদে বানিয়ে ট্রাই করে দেখবেন। এভাবে ডেজার্টটিকে বানিয়ে আপনারা যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, এতটাই স্বাদ হয়েছিল। তো অবশ্যই আপনারা সেমাই আর এখানে আম দিয়ে তৈরি নতুন এই ডেজার্টটিকে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এভাবে ডেজার্টটিকে বানিয়ে যাকেই খাওয়ান না কেন সবাই অনেক অনেক পছন্দ করবে। তো এখানে আমি ডেজার্টটিকে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। কোনো রকম ক্রিম ছাড়াই কিভাবে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায়, এভাবে যদি আপনারা ডেজার্টটিকে বাসায় তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডেজার্টটি খেতে ঠিক কতটা স্বাদের হয়েছে। এবার আপনাদের সঙ্গে আমি একেবারে সহজভাবে বিফ কালাভুনা রেসিপি শেয়ার করব। বিফ কালাভুনা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখানে আমি সামান্য কিছু হাড় সহ গরুর মাংসটাকে নিয়ে নিলাম। খুব ভালোভাবে ধুয়ে এখানে পানিটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু আস্ত গোটা মশলা নিয়েছি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ নিয়েছি। তো এখানে প্যাকেট মশলা আমি কালাভুনার রেসিপিটি তৈরি করব। তো এখানে 2টি প্যাকেট থাকে, তার মধ্যে বেশি মশলাযুক্ত মেন যে প্যাকেটটা সেটিকে এখানে সম্পূর্ণ মশলাটাকে এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 4/3 কাপ পরিমাণ সরিষার তেল। 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। রেস্টুরেন্ট স্টাইলে বা অথেন্টিক বিফ কালাভুনা রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এখানে আপনারা টমেটো সস বা টমেটো ক্যাচাপ সেই সঙ্গে সয়া সসটাকেও দিয়ে দিবেন। এতে করে বিফ কালাভুনার অ্যাকচুয়াল কালারটা আসবে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ এবার মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এখানে চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলোকে এখানে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাংসটাকে অবশ্যই কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে নেবেন। 10 মিনিট পর আমি মাংসগুলোকে এখানে চুলায় জাল করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গরুর মাংস রান্না আপনারা যেভাবেই করেন না কেন, মাংসগুলোকে যখন কষিয়ে নেবেন তখন অবশ্যই 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে এভাবে মিশিয়ে নেবেন। না হয় দেখা যাবে এগুলো কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো একবার এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে ঢাকনাটাকে দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর এবার আবারও ঢাকনাটা খুলে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা পানি ছেড়েছে। তো এখানে মাংসগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর এই পানিটা ছেড়েছে। আপনারা যদি মাংসগুলোকে এখানে পানি আলাদা না দিয়ে কষিয়ে নিতে চান বা এখানে সিদ্ধ করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা মাংসগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে সিদ্ধ করে নেবেন। তো
তো এখানে আমি চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে আমি মাংসগুলোকে স্যাক করে নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই এখানে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি খুব বেশি পানি দিব না, আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংসগুলোকে যতটুকু সিদ্ধ করতে চান সেই অনুযায়ী এখানে পানিটাকে অ্যাড করে দিবেন। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব। তো এখানে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো করে দিব। মাংসগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিবেন। তো এখানে বাকি যে মশলাটা রয়ে গিয়েছে সেই মশলাটা এই পর্যায়ে আমি অ্যাড করলাম। তার সঙ্গে আধা টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস ব্যবহার করলাম। এবার এগুলোকে আমি আবারও মিশিয়ে নিব। অন্য একটা চুলা এখানে আমি একটি ফোড়ন তৈরি করে নিব। তো এখানে চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসগুলোকে এখানে চুলাতে রেখে দিচ্ছি। তো এখানে আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে রসুন কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে ফোড়নটাকে রেডি করে নিব। তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটাকে এখানে সরাসরি মাংসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে এখানে পেঁয়াজ আর রসুনটাকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব। তো এখানে মাংসগুলোকে কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নেড়েছেড়ে আমি কালাবোনার কালার আসা পর্যন্ত রান্না করে নিব। তো এখানে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে কালাবোনার কালারটা আনতে গিয়ে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়েছেড়ে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে রান্না করে নেবেন। তো এখানে আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছি। এবার কিছু মাংস একটা বাটিতে নিয়ে নিব। আপনারা চাইলে এভাবে বিফ কালাবোনার রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু শুকনো শুকনো মাংস তৈরি করে দিলেই অনেক বেশি খেতে পছন্দ করে। আর বিফ কালাবোনার রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। এবার আপনাদের সঙ্গে আমি ক্ষীরপুলি পিঠা রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে রসালো পিঠাগুলো তৈরি করতে আপনাদের আটা, চালের গুঁড়া, ময়দা বা সুজি কোনোটাই লাগবে না। অল্প সময় ঝটপট হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে আপনারা মজার এই ডেজার্টটিকে তৈরি করে নিতে পারেন। ঈদের সময় সবারই কিন্তু কম বেশি অনেক ব্যস্ততা থাকে। ব্যস্ত সময় এভাবে আপনারা ঝটপট রেসিপিটিকে তৈরি করে দেখতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের আতপ চালই এখানে নিতে পারেন। চালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু চালগুলোর সাইজে অনেক ছোট, তাই এগুলো ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এখানে চালগুলোকে এবার এই পানিটা সহই আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা আমি একেবারে মিহি করে নেইনি। সুজি যেরকম দানাদার হয় সেরকমই এখানে দানাদার রেখে আমি চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া চালগুলোকে একটা পাতিলে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 500 ml পরিমাণ লিকুইড দুধ। চুলার আঁচটা কিন্তু এখনও পর্যন্ত আমি অন করিনি। এই দুটি উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। হাতের কাছে এলাচ গুঁড়াটা না থাকলে এটিকে আপনারা স্কিপ করতে পারেন। তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখবেন এখানে দুধের এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আর চালগুলো এখানে ফুলে এরকমই ঘন করে একটা ক্ষীর তৈরি হবে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েছে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার ক্ষীরটা রেডি করা হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে ক্ষীরটা ঠান্ডা হতে হতে কিন্তু এগুলো আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এখানে আমি একটি মালাই তৈরি করে নিব। তার জন্য এখানে চুলায় আর একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম 700 ml পরিমাণ লিকুইড দুধ। সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি এলাচ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব।
এবারে দুধটাকে আমি জাল করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার আবারও এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের রুচি মতো কম বা বেশি করতে পারেন। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে দুধটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে দুধের এই মালাইটাকে বেশি সময় ধরে জাল করে আমি এটিকে ঘন করে নিব না। বলক আসার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে জাল করে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দুধটাকে জাল করে নেওয়ার পর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে বেলুনির সাহায্যে উপর থেকে হালকাভাবে এভাবে আমি বেলে নিব। এখানে আমি এই ব্রেডটাকে বা পাউরুটিটাকে কেটে নেওয়ার জন্য এরকম গোল একটি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে গ্লাসের মুখ দিয়ে বা ছোট স্টিলের বাটি দিয়েও পাউরুটিটাকে এভাবে গোল করে কেটে নিতে পারেন। তো এখানে আমি একটি পাউরুটি কেটে নিয়েছি। ঠিক একইভাবে বাকি সবগুলো পাউরুটি আমি এভাবে বেলুনের সাহায্যে এভাবে বেলে নিয়ে এটিকে এভাবে গোল করে আমি কেটে নিব। তো এখানে সবগুলো পাউরুটি আমি এখানে কেটে নিয়েছি। এখানে 15 পিস পাউরুটি আছে। এবার আমি ক্ষীরপুলি পিঠার শেপ দিয়ে দিব। তার জন্য এখানে 1 পিস পাউরুটি নিয়ে আমি মাঝখান থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিব। যেই ক্ষীরটা আমি ভিডিও শুরুতে বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা এখানে নিয়ে নিলাম। তো এখানে খুব বেশি ক্ষীর না দিয়ে সামান্য পরিমাণ কিছুটা ক্ষীর মাঝখান থেকে এভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এবার পাউরুটিটার একটা সাইড উঠিয়ে অন্য সাইডের উপরে এভাবে মিলিয়ে খুব ভালোভাবে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে এটিকে সিল করে নিতে হবে। তো এখানে হাতের আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে চেপে আমি এখানে একটি পুলি পিঠা রেডি করে নিয়েছি। তো এখানে আমি আরও একটি পুলি পিঠার ডিজাইন শেয়ার করছি। এখানে আমি মাঝখান থেকে লম্বালম্বিভাবে কিছুটা ক্ষীর নিয়ে নিলাম। চারপাশ থেকে আঙ্গুল দিয়ে সামান্য কিছুটা পানি লাগিয়ে ঠিক একইভাবে ভাঁজটা দিয়ে আমি মুখটাকে আটকে নিব। যদি আপনারা পুলি পিঠার এই শেপটি দেওয়ার সময় সামান্য একটু পানি লাগিয়ে নেন সেই ক্ষেত্রে শেপটা দিতে আপনাদের সুবিধা হবে। আঙ্গুল দিয়ে চেপে নেওয়ার সময় খুব সহজেই কিন্তু এটি ভালোভাবে সিল হয়ে যাবে। তো এখানে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে সবগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। যে দুধটাকে জাল করে রেখেছি সেই দুধটাকে এখানে উপর থেকে ছড়িয়ে দিব। তবে তাড়াহুড়ো করে আপনারা দুধটাকে একেবারে ঢালতে যাবেন না। অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে এভাবে পুরো পুলি পিঠার উপরে দুধটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে যেন সবগুলো পুলি পিঠার মধ্যে দুধটা খুব ভালোভাবে লাগে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পিঠাগুলোর মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। এই 10 মিনিটে পিঠাগুলো আরও অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। তো এখানে বাড়তি যে দুধটা আছে সেই দুধটা এখানে পিঠাগুলো টেনে নিবে। তো এখানে উপর থেকে কিছু পিস্তাচিও বাদাম কুচি আমি ছড়িয়ে দিয়েছি। চালের গুঁড়া, আটা, ময়দা বা সুজি ছাড়া তৈরি পিঠার এই রেসিপিটি কাউকে যদি বানিয়ে এভাবে সামনে দেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সহজ এই ক্ষীরপুলি পিঠা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি এভাবে বানিয়ে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। পাউরুটি দিয়ে ক্ষীরপুলি পিঠার এই রেসিপিটিও আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদের সঙ্গে আমি একেবারে সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করার রেসিপি শেয়ার করব। আশা করছি আসছে ঈদে এভাবে আপনারা কাচ্চি বিরিয়ানির রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটি তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এবার এই চালগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে বেরেস্তার কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে এখানে ভেজে নিব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এখানে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখবো। পরবর্তীতে যখন আমি কাচ্চি বিরিয়ানি দমে বসাবো
তখন এই পেঁয়াজ বেরেস্তা আমি ব্যবহার করব। তো এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পর চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। আদা আর রসুন বাটাকে এখানে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এখানে চুলায় আমি এভাবে ভেজে নিব। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কেজির মতো গরুর মাংস। তো এখানে আমি তার সঙ্গে 2-1টা হাঁড় নিয়েছি। এবার চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম করে দিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম কাচ্চি বিরিয়ানি মশলা। তো এখানে আমি বাজারের কেনা প্যাকেট মশলাটা ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখানে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি প্রথমে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রাখব। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে মাংস থেকে আরও বেশ কিছুটা পানি ছাড়বে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে মাংসগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় করে কেটে নিইনি, মাঝারি আকার করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে এখানে আমি বাকি প্রসেসটা করে নিব। চুলায় এখানে আরেকটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা রান্নার তেল, তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আলু। তো এখানে 3টা আলু আমি আস্ত রেখেছি আর বাকি আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ আর একটু লাল ফুড কালার। এখানে আপনারা যদি লাল ফুড কালার বা কোনো ধরনের ফুড কালারটা না দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিও বা হলুদ গুঁড়া ছাড়াও আলুগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে পারেন। এখানে কাচ্চি বিরিয়ানির মধ্যে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তো এখানে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে ছোট করে কাটা আলুগুলো কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সেম কড়াইটাতে এখানে দিয়ে দিলাম আস্ত কিছু এখানে মশলা। এই মশলাগুলোকে কিছুক্ষণ এখানে তেলের সঙ্গে ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলোকে। এতক্ষণে চালগুলো কিন্তু বেশ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লোতে রেখে চালগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো এখানে চালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1 কেজি পরিমাণ চালের জন্য কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটি একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের জন্য প্রথমে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে বিরিয়ানির স্বাদটা যেন অনেক বেশি ভালো আসে তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখানে আমি বেশিতে রাখবো না, চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এখানে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে কভারটা করে নেওয়ার পরে দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু চালগুলো ফুলতে শুরু করবে আর পানির পরিমাণটা এখানে কমতে শুরু করবে। তো আবারও ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঢাকনাটা খুলে নিলাম। এখানে আমার চালগুলো কিন্তু এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে চুলার মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিব। এতে করে ভাতগুলো কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমি যে মাংসগুলো সিদ্ধ করতে দিয়েছি মাংসগুলো কিন্তু এতক্ষণে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরও মাঝে লবণটা চেক করে নিয়েছি, আপনারা লবণটা চেক করে নেবেন। যদি প্রয়োজন পড়ে প্রয়োজন মতো এখানে লবণ আপনারা মিশিয়ে নেবেন। এখানে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলোকে ভেজে রেখেছি সেই আলুগুলোকে এখানে দিয়ে দিব। তো এখানে আলুগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো, যে ভাতগুলো আমি রান্না করে রেখেছি সেই ভাতগুলোকে বা পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি সবগুলো ভাত একই সঙ্গে এখানে উপর থেকে লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। তো আলাদা আলাদা করে লেয়ার তৈরি না করে এখানে সরাসরি সবগুলো ভাত আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। এখানে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য দমে বসানোর জন্য প্রসেসটা করে নিচ্ছি। তো এখানে চালগুলোকে সমানভাবে এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতো এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা কিছু জাফরান দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে দুধটাকে এক জায়গার মধ্যে না ফেলে ছড়িয়ে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকেও এখানে আমি বিরিয়ানির চারপাশে এভাবে ছড়িয়ে দিব, যেন ঘিটা এখানে গলে গিয়ে পুরো বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি করে। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে দমে বসাবো। তার আগে এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে একটি লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটা এখানে আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। প্রায় 15 থেকে 20 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিলাম, আর চুলার আঁচটা এখানে আমি বন্ধ করে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি যখন দমে বসাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে, না হয় দেখা যাবে খুব সহজে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তো এখানে আমি বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদমই কিন্তু পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। এভাবে মেজারমেন্টটা ফলো করে আপনারা বিরিয়ানির এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। এভাবে যদি বাসাতে বিরিয়ানি তৈরি করেন, বিশ্বাস করুন আপনাদেরকে আর নামি দামি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খেতে হবে না। এখানে যে আস্ত আলুগুলো আমি দিয়েছি, আলুগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। একটি কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা ভালোভাবে এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।